দর্শক, আপনারা দেখছেন এখন চারদিক। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। টানা 4 দিন ধরে পানির নিচে দেশের 11 জেলা, পানিবন্দী অন্তত 50 লাখ মানুষ। কিছু স্থানে পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। সারা দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 22 জন। সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে ফেনী শহর, যোগাযোগ বিচ্ছিন্ন ফেনীর বেশিরভাগ এলাকা। টাওয়ার অকেজো হয়ে ব্যাহত হচ্ছে মোবাইলের সংযোগ সেবা। ঢাকা চট্টগ্রাম রুটের ফেনী অংশে 3 দিন ধরে বন্ধ সড়ক ও রেল যোগাযোগ। তবে শনিবার সন্ধ্যার পর থেকে বন্যা কবলিত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কুমিল্লায় এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে গোমতী নদীর পানি। আশ্রয় কেন্দ্রগুলোতেও নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি। এছাড়া চট্টগ্রাম ও নোয়াখালীতে নামতে শুরু করেছে বন্যার পানি। অন্যদিকে পানি নামলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে 4 দিন ধরে বন্ধ রয়েছে আমদানি, রপ্তানি ও যাত্রী পারাপার সহ সব ধরনের কার্যক্রম। সব মানুষ পানিতে বাসটি আছে, কোনো খানা দানার কোনো বাস নাই। স্কুলে আছে মানুষ, মাদ্রাসাত আছে মানুষ, অমুক জায়গাতে আছে, পাহাড়ে আছে, যে যেখানে যাইতে পারছে সেখানে আছে। 100% কৃষি জমি, ঘর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আজকে যদি এভাবে বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আজকে বিকালের মধ্যে পানি কমে যাবে। মানুষ টিনের চালে আশ্রয় নিছে, ওইখান থেকে গতকালকে যায় সেনাবাহিনীর 2-4টা বোট যায়, কিছু মানুষ উদ্ধার করছে, এখনো কিছু কিছু আটকা আছে। দেশের পূর্বাঞ্চলের সব পয়েন্টে নদ নদীর পানি কমতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা নেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 25 আগস্ট দুপুর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা ওইভাবে নেই। তবে বিক্ষিপ্তভাবে হয়তো 2-1 জায়গায় বৃষ্টিপাত হবে, যেহেতু বর্ষাকাল এখনো বিদ্যমান রয়েছে বাংলাদেশের। তবে আগামীকাল 25 তারিখে দুপুরের পর থেকে 26 তারিখ দুপুর পর্যন্ত মোটামুটি দেশের উপর আবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময় বৃষ্টিপাত বৃদ্ধি পেলে হয়তো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ওই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে। আরও কিছু পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ভারতের সাথে বর্তমানে আমাদের যে পানি তথ্য বিনিময় হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন যাদের ওয়েবসাইট থেকে যেসব তথ্য জানা গেছে তাদের সবগুলো পয়েন্টই দেখা গেছে যে পানি হ্রাস পাচ্ছে। খুলনা পাইকগাছায় বেলুটি ইউনিয়নে পানি উন্নয়নের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000 মানুষ। 15 কিলোমিটার বাঁধের 300 ফুট অংশে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের আরও 9টি স্থান ভাঙন ঝুঁকিতে রয়েছে। নতুন করে জোয়ার আসায় আবারও পানি প্রবেশের শঙ্কাও দেখা দিয়েছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ বাঁধার কাজ করছেন স্থানীয়রা। 3 থেকে 3,500 মানুষ বাঁধার কাজে অংশ নিয়েছেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন স্থায়ী বাঁধ নির্মাণের। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের 3য় দিনেও ব্যাপক সাড়া। টিএসসিতে এই কর্মসূচি থেকে বন্যা কবলিত 4 জেলায় পাঠানো হয়েছে 20 ট্রাক ত্রাণ সামগ্রী। শনিবার প্রায় 2 কোটি টাকা সহ সব মিলিয়ে 3 দিনে প্রায় 4.25 কোটি টাকা নগদ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। বেশি পরিমাণ ত্রাণ সামগ্রীও নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ। তবে ত্রাণ কার্যক্রম সংগ্রহে যুক্ত শিক্ষার্থীরা বেশি বেশি করে শিশু খাদ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি লাইফ জ্যাকেট, নারীদের স্বাস্থ্য সামগ্রী দিয়েও সহযোগিতার অনুরোধ তাদের। তবে নগদ ও MFS এর মাধ্যমে অর্থ নেওয়া হচ্ছে। এদিকে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি রাতে 20 থেকে 25 ট্রাক ত্রাণ পৌঁছে যাচ্ছে বন্যা দুর্গত বিভিন্ন জেলায়।
আমরা সবাই একটা কমিউনিটির মতো এখানে সবাই মিলে কাজ করতেছি। এটা আসলে দেখে খুব ভালো লাগতেছে যে সবার সাথে একসাথে কাজ করতে পারি। আমার ভাইয়ের জামা কাপড় দিছি, আমার নিজে, আমার আম্মু, আমার আব্বু এই কজনের জামা কাপড় দিয়েছি। আমার ভালো লাগতেছে কারণ এই বিপদে মানুষদের সাহায্য করে সবার পাশে দাঁড়াবে এই বিপদের সময়। আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে যদি খাবার আর পানি না দেয় ফেনীর মানুষ মারা যাবে, এক কথায় মানুষ হাহাকার। এবার যা পরিস্থিতি দেশ গত কিছুদিনের মধ্যে যে একটা আমরা স্বাধীনতা বলতেছি নতুন করে, তাতে এখন মনে হচ্ছে সবার সাথে আমার অংশগ্রহণ করা উচিত। আপনারা এখানে ডোনেশন দিতে যারা আসছেন, ডোনেশন দিয়ে একটু কষ্ট করে সাথে সাথে চলে যাবেন, বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। স্থানীয় প্রশাসন যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করবে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। প্রয়োজন অঞ্চল ভিত্তিক ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন এনজিও প্রধানদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ৪৪টি উন্নয়ন সংস্থার প্রতিনিধির সঙ্গে শনিবার বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে যোগ দেন সিপিবির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, গণস্বাক্ষর অভিযানের রাশেদা কে চৌধুরী, ব্র্যাকের কর্মকর্তা আসিফ সালে সহ উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। প্রায় ২.৫ ঘন্টার এই বৈঠক শেষে ব্র্যাক কর্মকর্তা আসিফ সালে বলেন, পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে সব পক্ষ মিলে সমন্বিত কাজ করার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বন্যা মোকাবেলায় কাজ করবে উন্নয়ন সংস্থাগুলো। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনীর বন্যা দুর্গত মানুষের জন্য যাচ্ছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। জেলা পরিষদ কার্যালয়ে জমা করা হচ্ছে খাদ্য সামগ্রী। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সারা দেশ থেকে পাঠানো ত্রাণ বিতরণের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। শুভ, আমরা দিনব্যাপী এই যে বন্যা দুর্গত ফেনী এলাকার বিভিন্ন এলাকা আমরা ঘুরে ঘুরে দেখেছি। তা এখানে যে বন্যাপীড়িত মানুষগুলো রয়েছেন তাদের দুঃখ দুর্দশার বিষয়গুলো দেখেছি, সেই সঙ্গে ত্রাণ সহায়তা যে কার্যক্রম সেটিও আমরা সারাদিনে দেখেছি এবং আমাদের যে টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরও দেখিয়েছি যে এই অঞ্চলে আসলে কি চলছে বা কি ধরনের বন্যা দুর্গত মানুষরা কি ধরনের কষ্টে রয়েছে। এই মুহূর্তে আমরা আছি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে সারা দেশ থেকে অর্থাৎ ঢাকা সহ রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বন্যা দুর্গত এলাকার জন্য বা বন্যা পীড়িত মানুষের জন্য একেবারে প্রচুর পরিমাণে কিন্তু ত্রাণ সামগ্রী আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ পানি থেকে শুরু করে শুকনো খাবার, মুড়ি, চিরা, বিস্কিট থেকে শুরু করে ওষুধ সামগ্রী, স্যালাইন কিংবা অন্যান্য প্রাথমিক ওষুধ সব কিছুই কিন্তু এখানে এনে জমা করা হচ্ছে। এখানে অসংখ্য ভলান্টিয়ার্স যারা স্বেচ্ছাসেবক তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ট্রাক থেকে কিন্তু এখানে শুকনো খাবার নামানো হচ্ছে, যেগুলো হয়তো আজ রাতে এখানে আনলোড করার পর আগামীকাল কোনো দুর্গত এলাকায় এখান থেকে নৌকা যোগে বা স্পিডবোট যোগে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গত কয়েকদিন ধরেই দেখছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আজকেও কিন্তু সিটি গ্রুপ এখানে তাদের যে ত্রাণ সামগ্রী সেগুলো
এখানে হস্তান্তর করে গিয়েছে। এছাড়াও আমরা দেখছি যে ব্যক্তি উদ্যোগেও অনেকে এখানে খাবার পানি থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখানে জমা দিয়ে যাচ্ছেন এবং এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা সেগুলো এখানে নামিয়ে সাজিয়ে রাখছেন এবং পরবর্তীতে যেই এলাকায় যাওয়ার দরকার বা প্রয়োজন, বেশিরভাগ দুর্গম এলাকাগুলো যেগুলোতে আসলে অনেকেই পৌঁছাতে পারছেন না, খাদ্য সংকটে রয়েছেন এখানকার বানভাসী মানুষ এই ফেনী অঞ্চলের বিভিন্ন উপজেলার, সেই জায়গাগুলোতে তারা এই ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছেন। আমরা সারাদিন আজকে দেখেছি বিভিন্ন সংস্থা তারা কিন্তু দুর্গম এলাকায় গিয়ে তাদের খাবার সংকটে যারা রয়েছেন তাদেরকে খাবার সরবরাহ করেছেন। আমরা দেখেছি অনেকেই শুকনো খাবার থেকে শুরু করে ওষুধপত্র, বিশুদ্ধ পানি এইসবের অভাবে কিন্তু ভুগছে। অনেক এলাকায় দেখেছি যে নিরাপদ আশ্রয়ে থাকলেও খাবারের যে সংকট এটি আমরা চরমভাবে দেখতে পেয়েছি। বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে যারা আসছেন তারা কিন্তু অনেকেই দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না, হয়তো অনেকেই নৌকার অভাবে কিংবা হয়তো অনেকেই এই এলাকার পথঘাট না চেনার কারণেও কিন্তু অনেকে পানি পথে সেই দুর্গম জায়গাগুলোতে পানির স্রোতের কারণে পৌঁছাতে পারছেন না। তবে বিভিন্ন সংস্থা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যে বন্যা পীড়িত মানুষ রয়েছে যারা এই যে দুর্যোগকালে কষ্টে রয়েছে, বিভিন্ন সংকটে রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য সেই সহায়তার যে সার্বিক চিত্র আমরা দেখছি এখানে ত্রাণ সামগ্রী সবকিছু এসে এই জেলা পরিষদ কার্যালয়ে জমা হচ্ছে এবং এরপরে এখান থেকে কিন্তু সুষ্ঠুভাবে সেগুলোকে বিতরণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কাজগুলো করছেন এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তো জেলা প্রশাসক কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের রিপোর্টার সাজিদ আরাফাত। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া খুবই জটিল ও সময় সাপেক্ষ। তারপরও পাচারের অর্থ ফেরত আনার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। শনিবার সকালে এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় আরও বলেন, ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ করে দ্রুত কাজ শুরু করা জরুরি, এজন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জালিয়াতি অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। যেভাবে ব্যাংক খাত সংস্কার হচ্ছে এতে আমানতকারীদের সমস্যা হবে না, দুশ্চিন্তার কোনো কারণও নেই, আস্থা ফিরে আসবে বলেও মনে করেন তিনি। ছাত্রদের কোটা সংস্কার ও জনগণের বঞ্চনার শিকারের কারণে আন্দোলন বেগবান হয়ে গণঅভ্যুত্থান হয়েছে বলেও জানান উপস্থিত বক্তারা। নামে বেনামে লোন নিয়ে ঋণ নিয়ে ব্যাংকগুলিকে ফোকলা বানিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে ইউরোপ, আমেরিকায়, কানাডায় তারা বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে তারা নির্বিঘ্নে জীবনযাপন করছিল। তাদেরকে দেশে এনে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এইভাবে সংস্কার করা হচ্ছে, সেখানে কিন্তু এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আমানতকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে বিভিন্নভাবে সংস্কার করা হচ্ছে, যেগুলো নাকি হয়তো এক্সিট করতে হবে, এখানে এক্সিট পলিসি করা হচ্ছে। যেগুলো একটু দুর্বল আছে সেখানে প্রশাসক বা নতুন বোর্ড করে তাদেরকে দিয়ে ব্যাংককে একটা সুস্থির অবস্থায় আনার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ জনসম্মুখে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে বসে জনগণের চাহিদা অনুযায়ী খুব তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তা না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। শনিবার সকালে রাজধানীর ভাসানী অনুসারী পরিষদে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে 15 বছর লড়াই করেছি, এরপর ছাত্র জনতা বিজয় ছিনিয়ে নিয়েছে, তাতেও ছিল বিএনপি। মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা কিভাবে কাজ করবেন তার রোডম্যাপ দিবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য এখনও দেয়া হয়নি, এখনই সর্বজন গৃহীত উপাচার্য নিয়োগ করা দরকার। সব রাজনৈতিক দলের সাথে বসে জনগণের চাহিদা অনুযায়ী খুব তাড়াতাড়ি নির্বাচন রোডম্যাপ দিতে হবে। আজকে আমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন একটা ভবিষ্যৎ এসছে, একটা সময় এসেছে। আমাদের মাঝে একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে, যে আমরা অতীতের সমস্ত জঞ্জালগুলোকে দূরে ফেলে দিয়ে নতুন করে আমাদের
দেশকে তৈরি করব। একটা রোডম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আগ্রহী জামায়াতে ইসলামী। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কি বলেন ঠিক কিনা? আমরা সরকারকে কোনো দিন, মাস, ঘন্টা বেঁধে দিতে চাই না। সময়টা শর্ত নয়, পরিবেশটা শর্ত। রাষ্ট্রের নাগরিকদের ফোন কলে আড়ি পাতা, গোপনীয়তা হরণ করা এবং বাক স্বাধীনতায় বাধা প্রদানকারী সংস্থার বিলুপ্তি চান নাগরিক সমাজ। শনিবার রাজধানীতে নতুন আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাকস্বাধীনতা শীর্ষক নাগরিক সংলাপে এ দাবি উত্থাপন করেন বক্তারা। শনিবার সংলাপে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মতো সংস্থাগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার নামে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হওয়ার অভিযোগে এগুলো বিলুপ্ত করার দাবি করা হয় সুশীল সমাজের পক্ষ থেকে। কথা বলতে হবে। আই থিংক সো আমরা বাকস্বাধীনতা যে চাই, কমিশন দরকার যেখানে বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব থাকবে এবং বিশেষভাবে সিভিল সোসাইটি, মানে যারা ঠিক কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, স্বাধীন নাগরিক, তাদের জায়গা থাকবে। যে কমিশন এই ধরনের কি বলে NTMC কতগুলো প্রতিষ্ঠান আছে না, সেই প্রতিষ্ঠানগুলোর টোটাল কার্যক্রম মনিটরিং করবে। ক্ষমতায় থাকার জন্য বিশেষ করে যারা পলিটিক্যাল বেনিফিশিয়ারি হবেন, যখন নির্বাচন হবে, তারা যদি এই সংস্কৃতি থেকে বাইরে আসতে না পারেন, তাহলে আমরা যত প্রতিষ্ঠানের কথা বলি না কেন, আইনের কথা বলি না, সেটা কিন্তু আবার একই দশা, একই আমাদের দুর্ভাগ্যের মোকাবেলা করতে হবে। আমরা কি আমেরিকান স্টাইল বাকস্বাধীনতা চাই যে যা ইচ্ছা তাই বলবেন? আই থিঙ্ক প্রবাবলি নট। আমরা কিছু কিছু রেস্ট্রিকশন চাই, নিশ্চয়ই নারী বিদ্বেষী অত বক্তব্য আমরা চাই না। নতুন বাংলাদেশ গড়তে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান মান্না। এ সময় অন্তর্বর্তী সরকারকে 31টি সংস্কারের সিদ্ধান্ত নেয়ার জন্য দাবি জানান তিনি। শনিবার রাজধানীর ভাসানী অনুসারী পরিষদে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। আমরা আপনাদের মধ্যে অতীতের স্বৈরাচারের কোনো প্রতিষ্ঠা দেখতে চাই না। আমরা আপনাদের মধ্যে কোনো ভুল যা করে আমাদের দেশের সর্বনাশ হয়, অর্থনীতি গঠন করতে না পারে, এই রকম জায়গায় যেতে চাই না। একই সাথে আমি আমার নিজেকে বলি, আমার পাশে যে বন্ধু আছেন তাকে বলি, এই দেশের সবচেয়ে বড় দল BNP তাকে বলি, আমাদেরও দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যে পার্টি যত % ভোট পাবে তার সংসদে প্রতিনিধিত্ব ততখানি থাকবে। তাতে যিনি মেজরিটি, তার কিন্তু সমস্যা হচ্ছে না, তিনি মেজরিটি থাকছেন, তিনি হয়তো ক্ষমতাও গঠন করতে পারছেন। অনেকগুলো এরকম সংস্কারের বিষয় আছে। আমি বলবো যারা এখানে শুনছেন কথা, এখন শান্ত মনোযোগ দিয়ে তাদেরকে অনুরোধ করব, পারলে 31 দফা পড়েন। এই 31 দফা আমার এই মঞ্চে যারা যারা আছে তাদের সবার। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আবারও 10 দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার 2 মামলাতেই তাদের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। এর মধ্যে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিন এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী সবুজ আলী হত্যা মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে বাড্ডার সুমন শিকদার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ ছাত্র আন্দোলন দমাতে সুমন শিকদারকে গুলি করে হত্যার হুকুমদাতা, তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিজ্ঞ আদালতে
তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানা মামলা নাম্বার ৭-৮-২৪ এই মামলায় একটি দরখাস্ত দিয়ে রিমান্ড প্রার্থনা করেন। কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শোনেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী আসামিদের পক্ষে বক্তব্য রেখেছেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেনের আদালতে তোলা হলে এই আদেশ দেন বিচারক। আদালতের কার্যক্রম শেষে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাবেক বিচারপতি মানিককে 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ কয়েকটি মামলা থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আলোচিত সমালোচিত সাবেক এ বিচারপতিকে আদালতে নেয়ার সময় তার ওপর হামলার চেষ্টা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় কঠোর নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে আটক করে। পরে রাতেই তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আটক করেছে পুলিশ। শনিবার তাকে আটক করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও ঢাকা 13 আসনের সাবেক এমপি ছিলেন সাদেক খান। মার্শা বার্নিকাট 2015 থেকে 2018 সাল পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে বহনকারী গাড়ির ওপর হামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশের কাছে একাধিকবার জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়ার এবং এ ব্যাপারে কার্যকর ও নিরপেক্ষ তদন্ত চেয়ে আসছে তারা। রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্রও পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হামলার অন্যতম আসামি সাদেক খানকে আটক করা হয়েছে। ঢাকার ট্রাফিক উন্নয়নে ট্রাফিক পুলিশের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো স্থান কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনভর ত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্যাকেট করে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এই রাতে কি দেখছেন সেখানকার পরিস্থিতি? ত্রাণ সংগ্রহের পর পাঠানোর তৎপরতার সবশেষ আমাদের জানাবেন। সারা দিনব্যাপী কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার গণত্রাণ কর্মসূচি কিন্তু সারা দিনব্যাপী চলেছে। আজকে এই গভীর রাতেও আমরা দেখেছি সেই ত্রাণ কর্মসূচি অব্যাহত আছে। বাইরে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে যারা এই শিক্ষার্থীরা যারা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন তারা বৃষ্টিতে ভিজে তারা এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে কর্মসূচি, এই ত্রাণ কর্মসূচিতে কিছু পরিবর্তন এবং পরিমার্জন তারা করেছে। তারা বলছে যে আগামীকালকে সকাল থেকেই তারা এই যে বন্যা কবলিত এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে তারা খাবার রান্না করবেন এবং সেগুলো হচ্ছে খাবার রান্না করে সেগুলো বিতরণ করবেন। যে শুকনো খাবার দেওয়া হচ্ছিল তারা বলছেন যে সময়ের প্রেক্ষিতে যেহেতু তারা 3 দিন ধরে এই ত্রাণ কর্মসূচি তারা চালাচ্ছেন,
এই শুকনো খাবারের পরিবর্তে তারা রান্না করা খাবার দিবেন। আরেকটি বিষয় যারা বলছেন, যেহেতু এখন বন্যা চলছে এবং এই সময় প্রচুর পরিমাণ ত্রিপলি বা তাঁবুর কথা তারা বলছেন, সেই চাহিদার কথা কিন্তু তারা যে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে সেটির কথা জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ফ্রেমে এখনও অসংখ্য শিক্ষার্থী এই ত্রাণ কার্যক্রমে তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখেছি যে কিছু গাড়ি কিন্তু এখনও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠটি রয়েছে সেখানে প্রবেশ করেছে। সকাল থেকে কিন্তু টিএসসিতে এই ত্রাণ কার্যক্রম চালু হয় এবং টিএসসিতে তাদের যে ত্রাণ কর্মসূচি সেটিতে পুরো ভরে যাওয়ার ফলে তারা সেটিতে ডাকসুতে নিয়ে যায় এবং সেখান থেকে পরে তারা আবার এই যে জিমনেশিয়ামও ভর্তি হয়ে যায়। এরপরে তারা যে খেলার মাঠে যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিতে তারা আসলে তাদের যে খাদ্যদ্রব্য আছে সেগুলো তারা জমাতে থাকে। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ত্রাণ কর্মসূচি, তাদের কেউ খাবার নিয়ে আসছেন, কেউ পানি নিয়ে আসছেন, কেউ মুড়ি, কেউ চিড়া নিয়ে আসছেন। এছাড়া আমরা এমন দেখেছি কেউ কেউ পোশাকও নিয়ে আসছেন, যেহেতু এই সময়টিতে যে বন্যকবলিত এলাকাগুলোতে পোশাকের সংকট দেখা দিচ্ছে, একই সাথে খাবার, অন্যান্য খাবারের সংকট দেখা দিচ্ছে, সেগুলো তারা ধারাবাহিকভাবে সংগ্রহ করছেন। এক কথা যদি বলতে যাই যে এই গভীর রাতেও শিক্ষার্থীরা সজাগ আছেন, ত্রাণ কর্মসূচি যে কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য তারা এখনও কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ত্রাণ কর্মসূচির সর্বশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার জাওয়াদ মাহমুদ। বন্যা মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে বন্যার্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বন্যার্তদের সহযোগিতায় কেন্দ্রীয় সমন্বয় সেল গঠনের কথাও জানানো হয়। হাউসগুলোর কমপক্ষে 15 থেকে 20টা প্রাইভেট হেলিকপ্টার আছে। আমরা আজকে এখান থেকে অনুরোধ করছি, প্লিজ আপনারা এই বৃহৎ গ্রুপগুলো, আমরা জানি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন খেলা, এটা সেটা নানা ধরনের ইভেন্ট আপনারা স্পন্সর করেছেন, কিন্তু আজকে এই দুর্ভাগ্যের দিনে যেখানে বিভিন্ন জায়গায় ছাদে, মসজিদে, বিভিন্ন দোতলা বাড়িতে মানুষ মানবেতর জীবনযাপন করছে, সেখানে উদ্ধার তৎপরতার জন্য আপনারা আপনাদের এই হেলিকপ্টারগুলোকে আপনারা প্রেরণ করুন। স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে এটাকে আপনারা মানুষের সাহায্যার্থে, মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। বন্যার প্রভাবে দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা ইপিজেড। শনিবার বিকেলে এক বৈঠকে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক। ডাকাতিয়া নদীর পানিতে আশপাশের এলাকা প্লাবিত হয়ে ইপিজেডে বৃষ্টি ও ঢলের পানি প্রবেশ করে। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় 4-5 ফুট পর্যন্ত পানি জমে যায়। ইতোমধ্যে জিং চাং ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুস, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরস কয়েকটি ফ্যাক্টরিতে পানি উঠে গেছে। এ অবস্থায় কাজ করতে না পারায় তাৎক্ষণিক ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। এদিকে পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা বলেন নির্বাহী পরিচালক। চলমান বন্যা পরিস্থিতিতে রংপুরে দ্বিতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সংগ্রহ করা হচ্ছে শুকনো খাবার, ওষুধ, পানি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়াও রংপুরের সামাজিক সংগঠন বাংলার চোখ এর উদ্যোগে করা হয়েছে দুর্যোগ মুক্তির দোয়া মাহফিল। ত্রাণ তহবিলে দেয়া হয়েছে নগদ অর্থ। সংগ্রহ করা ত্রাণ দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য দিন রাত চলছে প্যাকেজিং কার্যক্রম। আমরা পড়ে যাব, কিন্তু রহমত তো তার কাছে চাইতে হবে। কিবাতুলিল মুত্তাকিন তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। কার্যক্রমের অংশ হিসেবে নিজ ক্যাম্পাস সহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে প্রতিনিধি পাঠিয়ে ত্রাণ সংগ্রহ করছেন তারা। দুদিন ধরে শিক্ষার্থীরা নগদ অর্থ, শুকনো খাবার, ওষুধ ও জামা কাপড় সংগ্রহ করছেন। ক্যাম্পাস ও একাডেমিক ভবনের নিচে হেল্প ডেস্কে সহায়তা সংগ্রহের পাশাপাশি অনলাইন ভিত্তিক প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন বিভাগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শিক্ষার্থীরা জানান এখন পর্যন্ত প্রায় 16 লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন। কয়েকটি টিম উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফেনী, নোয়াখালী, কুমিল্লায় গেছেন। এ পর্যন্ত 12 পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ব্যবসায়ী সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
দেশের বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইরা। এ সময় ১৯ দফা সংস্কার প্রস্তাব তুলে ক্লাস সহ সকল কার্যক্রম দ্রুত শুরুর দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৫৩ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এজন্য ট্রাস্টি বোর্ডকে দায়ী করেন তারা। বলেন, প্রশাসনিক অক্ষমতা, অনিয়ম দিন দিন নাজুক হয়েছে বিশ্ববিদ্যালয়। এ সময় ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের বিনা নোটিশে পদত্যাগের কারণ দর্শানো সহ বাকি সদস্যদের পদত্যাগ চান শিক্ষক, শিক্ষার্থীরা। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের পদায়নের মাধ্যমে বোর্ড পুনর্গঠন করতে হবে। এছাড়াও প্রশাসনিক, আর্থিক, একাডেমিক বেশ কিছু সংস্কার চান বিক্ষোভকারীরা। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্যে আছে, যিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অর্থাৎ বিওটি মেম্বার, তিনি কোনো লাভজনক পদে অর্থাৎ একাধিক পদে থাকতে পারবেন না। শিক্ষক হিসেবেও থাকতে পারবেন না, কোনো একটা অফিস হোল্ড করতে পারবেন না। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং। এ পর্যন্ত প্রদেশটিতে মারা গেছেন 11 জন, নিখোঁজ 14 ব্যক্তির সন্ধানে চলছে উদ্ধার অভিযান। হুলডাও শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে 50,000 বাসিন্দাকে, ভেঙে গেছে অসংখ্য সড়ক ও ব্রিজ। বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে 650 উদ্ধারকর্মী। প্রদেশটির জন্য প্রায় $3 কোটি তহবিল বরাদ্দ করেছে চীনের কেন্দ্রীয় সরকার। সৌদি আরবে ভারী বৃষ্টি ও ঝড়ে 2 জনের প্রাণহানি, এখনও নিখোঁজ 3 জন। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। আরও 3 দিন বৈরী আবহাওয়া থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। এই অবস্থায় তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল সহ বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া মক্কাতে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রেখেছে সৌদির জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল থেকে আসির, আল বাহা, মক্কা এবং মদিনাতে বৃষ্টি শুরু হয়। এতে অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 2 শিশুসহ 3 জন নিহত হয়েছে। 7 জন পুলিশ সদস্য সহ আহত আরও প্রায় 16 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রদেশের পিশিন জেলার একটি মার্কেটের কাছে মোটর সাইকেলে লুকিয়ে রাখা বোমাটি রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান দায়ী করেছে পাকিস্তান সরকার, যদিও হামলার কথা স্বীকার করেনি সংগঠনটি। এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইতালির সিসিলি উপকূলে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্জের মালিকানাধীন ছোট প্রমোত্তরি ডুবে 7 জনের মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে তদন্ত। কৌশলীদের ধারণা এটি হত্যাকাণ্ড। সিসিলির সরকারি কৌশলীরা স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, ঝড়ে নয়, ক্রু সদস্যদের অবহেলার কারণে প্রমোত্তরিটি ডুবে হতাহতের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সিসিলি শহরের কৌশলী কার্যালয়। এরই মধ্যে প্রাথমিক তদন্ত কাজ শুরু হয়েছে। গত সোমবার সিসিলি উপকূলে ডুবে যায় ব্রিটিশ পতাকাবাহী ছোট প্রমোত্তরি বেইজিয়ান। একে একে উদ্ধার করা হয় 7টি মরদেহ। এদের মধ্যে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্জ সহ তার মেয়েও ছিল। এ সময় 22 যাত্রী ও ক্রুর মধ্যে 15 জনকে জীবিত উদ্ধার করে ইতালির কোস্টগার্ড।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় একটি শহরে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ জানায় জার্মানির জোলিং আন শহরের ৬৫০ বছর পূর্তি অনুষ্ঠান চলছিল। সিটি সেন্টারের সামনে জড়ো হওয়া পথচারীদের ওপর আচমকা হামলা চালায় দুর্বৃত্ত। ঘটনাস্থলে ৩ জন নিহত হয়, গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি, তাকে ধরতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। হেলিকপ্টারের সাহায্যে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া স্থানীয় বাজার থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাশিয়ার এক কারাগারের কর্মকর্তাদের খুন ও দাঙ্গার সাথে জড়িত ৪ বন্দীকে হত্যা করেছে স্পেশাল ফোর্সের সদস্যরা। এছাড়া কারা কমপ্লেক্সের ভেতর থেকে জিম্মিদের উদ্ধার করেন তারা। শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমের একটি পেনাল কলোনির কারাগারে দাঙ্গা শুরু করেন ওই ৪ বন্দী। এ সময় এক কারারক্ষী সহ ৩ কর্মকর্তাকে হত্যার পাশাপাশি কয়েকজনকে জিম্মি করে বন্দীরা। দেশটির সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ৩ জন বন্দী ছুরি নিয়ে উল্লাস করছেন। এ সময় তারা নিজেদেরকে ইসলামিক স্টেটের সদস্য হিসেবেও দাবি করেন। আরজি কর কাণ্ডে নারী চিকিৎসককে যে রাতে ধর্ষণ ও হত্যা করা হয়, সেই রাতের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সঞ্জয় রায় নামে যে ব্যক্তিকে আটক করা হয়, ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি মধ্যরাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। ঘটনাস্থলে যে ব্লুটুথ হেডফোন পাওয়া গিয়েছিল, সিসিটিভিতে দেখা যায় সঞ্জয় রায়ের গলাতেই ঝুলছে ঠিক একই রকম হেডফোন। সিবিআই সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, সিসিটিভির ফুটেজ ওই ব্যক্তিকে দেখানোর পর তিনি এ হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেছেন। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। এছাড়া গাজার উত্তরাঞ্চল থেকে আবারও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজায় পোলিও আক্রান্ত 10 মাস বয়সী শিশুটি প্যারালাইজড হয়ে গেছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন বাস্তবতায় ফিলিস্তিনি শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলছে, অবিলম্বে উপত্যকাটিতে পোলিও টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে হবে। এছাড়া পুষ্টিহীনতায় ভুগেও অনেক শিশুর প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার পর তাকে বাদ দিতে পাঠানো আইনি নোটিশ এখনও হাতে পায়নি বিসিবি। তবে মামলাটি প্রাথমিক পর্যায়ে থাকায় সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেবে না বিসিবি। সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি টেস্টের শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি, আসলে ওর ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটাতে আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো এটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সে এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকে ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালকে সামনে রেখে নেপালে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। সোমবার শেষ 4-এ যুবাদের প্রতিপক্ষ ভারত, ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী কোচ ও খেলোয়াড়রা। নেপাল আসার আগে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, ফাইনাল খেলতে আসছি, কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। আমরা গ্রুপের লাস্ট ম্যাচে নেপালের সঙ্গে একটা আমি বলবো ইনসিডেন্টে আমরা গোল খেয়ে গিয়েছি। আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে এবং নেক্সট যেহেতু সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ হলো আমরা যা দেখেছি, এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা, বাউন্স ব্যাক করা, সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো। আজকে হার্ড ট্রেনিং করছি এবং কালকে রিকভারি সেশন। আমরা পরশুদিন ম্যাচ খেলবো।
ভালো ট্রেনিং হচ্ছে, কোচের যেই প্ল্যানিংগুলো বলতেছে ওগুলো আমরা করতেছি। লাস্ট ম্যাচটা আমরা লুজ করছি এবং এখান থেকে আমরা অনেক ভুল ত্রুটি, আমাদের টিমের যে ভুল ত্রুটিগুলো এগুলো আমরা সংশোধন করব। এই 3 দিন সময় পাইছি, আমরা ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুতি নিব নেক্সট ম্যাচের জন্য। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।